আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা হিসাব বিজ্ঞান ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ জাবেদা নিয়ে আলোচনা করব। সবাই গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন। আপনাদের জন্য এই ক্লাসটা খুব হেল্পফুল হতে চলেছে। আজকে আমি 10টি গুরুত্বপূর্ণ লেনদেন নিয়েছি। এই 10টি গুরুত্বপূর্ণ এবং ঝামেলাপূর্ণ লেনদেনের আজকে আমরা জাবেদা করব। বেশ কিছু লেনদেন রয়েছে। এই লেনদেনগুলোর জাবেদা করতে গেলে আপনাদের বিভিন্ন ঝামেলার মধ্যে পড়তে হয়। আজকে আমরা সেই ঝামেলাপূর্ণ লেনদেনগুলোরই জাবেদা শিখব। তো সবাই খাতা কলম নিয়ে বসবেন আজকে ক্লাসটি করার সময়। তো দেখুন, আমি কয়েকটা লেনদেন নিয়েছি। 1 নম্বর লেনদেনটা দেখেন, 10% কারবারি বাট্রায় পণ্য বিক্রয় 4 লক্ষ টাকা, 50% নগদে, 30% চেকে, অবশিষ্ট ধারে। দেখেন, এখানে আমি একটা কথার মধ্যে মার্ক করে রাখছি, 10% কারবারি বাট্রা। দেখেন, আমরা যখন জাবেদা তৈরি করতে যাব, জাবেদা করতে যাব, তখন দুই ধরনের জাবেদার মানে দুই ধরনের বাট্রার সম্মুখীন হব আমরা। একটা হলো এই কারবারি বাট্রা আর একটা নগদ বাট্রা। একটা কারবারি বাট্রা আর একটা নগদ বাট্রা। বাট্রা বলতে কি বুঝি আমরা? বাট্রা বলতে বুঝি ছাড় দেওয়া, ডিসকাউন্ট দেওয়া। আমরা ইংরেজি বুঝি ডিসকাউন্ট, বাংলায় বলে বাট্রা বা ছাড় দেওয়া। দেখেন, এই যে 4 লক্ষ টাকার পণ্য বিক্রয় করা হয়েছে, এই বিক্রয়ের মধ্যে 10% আমরা ছাড় দিচ্ছি। তাহলে এই দুই ধরনের বাট্রা পাবো আমরা, একটা নগদ বাট্রা, একটা কারবারি বাট্রা। কারবারি বাট্রা কি জিনিস? পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বাট্রা দেওয়া হয় তাকে বলা হয় কারবারি বাট্রা। লুক লাইক, ধরেন আপনি একটা হিসাব বিজ্ঞান বই কিনতে গেলেন। হিসাব বিজ্ঞান বই কিনতে গিয়ে বইটির দাম জিজ্ঞেস করলেন, সে বললো 700 টাকা বা 800 টাকা, 800 টাকা বললো। আপনি বললেন কিছু ছাড় দিবেন না? ঠিক আছে, আপনি 50 টাকা কম দেন, 750 নেন। এই যে আপনাকে 50 টাকা ছাড় দিল। আপনি যখন বাসায় আসবেন, বাসায় এসে যখন হিসাব করবেন আজকে আমি কত টাকার বই কিনলাম, তখন এই হিসাব বিজ্ঞান বইয়ের দাম কিন্তু আপনি 750 টাকায় ধরবেন। কত টাকা ধরবেন? 750। ধরেন দুইটা বই কিনছেন, একটা হিসাব বিজ্ঞান আর একটা আইসিটি। হিসাব বিজ্ঞান বই কিনছেন, 800 টাকা দাম ছিল বইয়ের লেখা, 750 দিয়ে কিনেছেন। আইসিটি বইয়ের দাম ছিল 450 টাকা লেখা, 400 দিয়ে কিনছেন। তাহলে দেখেন, আপনি বাসায় এসে যখন হিসাব করবেন মোট কত টাকার বই কিনেছি, আপনি কিন্তু হিসাব করবেন 400 আর এদিকে 750। মানে আপনি যে টাকাটা ছাড় পাইছেন সেটা কিন্তু বইয়ের মূল্য আপনি ধরবেন না, আপনি যেটা দিয়েছেন সেটা বইয়ের মূল্য ধরবেন। এই বার্তাটা হলো কারবারি বার্তা। মনে রাখবো, কারবারি বার্তা কখনো হিসাবভুক্ত হয় না। শুধু টাকাটা বাদ দিব, অ্যামাউন্টটা বাদ দিব, কিন্তু কখনোই হিসাবভুক্ত করব না। আর আরেকটা বার্তা আছে, সেটা হলো নগদ বার্তা। নগদ বার্তা কোনটা? রহিমকে 500 টাকা প্রদান করার ক্ষেত্রে 100 টাকা ছাড় পাওয়া গেল, মানে 500 টাকা দিলাম, ছাড় পাইলাম কত? 100 টাকা। সেক্ষেত্রে এই 100 টাকা হলো নগদ বার্তা, এই বার্তাটা হিসাবভুক্ত হয়। কিন্তু ক্রয় বিক্রয়ের সাথে জড়িত যে বার্তা, এই বার্তাটা কখনোই হিসাবভুক্ত হয় না, কারণ এই বার্তার নাম কারবারি বার্তা। তো দেখেন, 10% কারবারি বার্তা, পণ্য বিক্রয় 4 লক্ষ টাকা, 50% নগদে, 30% চেকে, অবশিষ্ট ধারে। এখানে বলছে 50% নগদে, 30% চেকে, অবশিষ্ট ধারে। যদি এই অবশিষ্ট ধারে কথাটা উল্লেখ নাও থাকতো, তবুও আমাকে ধরে নিতে হতো বাকিটা ধারে, মানে অবশিষ্টটা ধারে বা বাকিতে। তো দেখেন, পণ্য বিক্রয় করলে আমরা নগদ টাকা পাই, ব্যাংকের টাকা পাই, এবং পরবর্তীতে পাবো প্রাপ্য হিসাব তৈরি হয় বাকিতে বিক্রয় করলে। তাহলে দেখেন, 4 লক্ষ টাকা পণ্য বিক্রয় করছি, 10% আমার দিচ্ছি কারবারি বাট্টা। তাহলে 4 লক্ষ 10% করলে 40,000 টাকা হয়। এই 40,000 টাকা আমরা বাদ দিব। 40,000 টাকা কি করবো? বাদ দিয়ে ক্যালকুলেটরে করে দেখবেন, 4 লক্ষ 10% 40,000, তাহলে থাকে কত? 3,60,000 টাকা। তাহলে 3,60,000 টাকার মধ্যে আমরা নগদে পাচ্ছি কত? 50%। তাহলে জাবেদা লিখবো, নগদান হিসাব ডেবিট 1,80,000। ওই যে 3,60,000 আছে না, 3,60,000-এর যদি আপনি 50% করেন, কত হবে? 1,80,000 হবে। এখন দেখেন, এই 3,60,000-এর আপনার কইছে 30% করতে, তাহলে 3,60,000-এর 30% করেন, কত হবে? 3,60,000 গুণন 30%, তাহলে হবে আপনার 1,08,000 টাকা। তাহলে আমরা 1,80,000 টাকা লিখলাম ডেবিট, নগদান হিসাব এই যে 50%। যেটা চেকের মাধ্যমে পাইছে সেটা কি হবে? ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব ডেবিট 1,08,000। দেখেন, অবশিষ্ট কি আছে? ধারে আছে। তাহলে 3,60,000-এর মধ্যে 50 আর 30 কত গেল? 80% গেল। তাহলে অবশিষ্ট কত পার্সেন্ট? অবশিষ্ট 20%। তাহলে 20% মানে 72,000 টাকা। তাহলে লিখবো আমরা প্রাপ্য হিসাব। এই যে যে টাকাটা আমরা পাইনি, ভবিষ্যতে পাবো। দেখেন, বাকিতে বিক্রয় করলে আমাদের দেনাদার সৃষ্টি হয় বা প্রাপ্য হিসাব সৃষ্টি হয়। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট লিখবো আমরা কত? 72,000 টাকা। আর দেখেন, এই তিনটায় আমাদের বিক্রয়, না নগদে বিক্রয়, চেকের মাধ্যমে বিক্রয়, বাকিতে বিক্রয়। তাহলে লিখবো আমরা বিক্রয় হিসাব
ক্রেডিট 3,60,000। এখন দেখেন এখানে একটা জিনিস লক্ষণীয়, যে আমরা বিক্রয় লেখা ছিল 4 লক্ষ, কাজ করলাম 3,60,000। কেন 3,60,000? ওই যে 10% কারবাই বাট্টা ছিল। আশা করি বুঝতে পারছেন সবাই। দেখেন পরেরটা, দেখেন 2 নাম্বারটা, নিজস্ব তহবিল হতে জীবন বীমা প্রিমিয়াম প্রদান। দেখেন এই ধরনের জাবেদা আসলে কিন্তু আপনাদের ছক করে করতে হবে। আমি বিগত ক্লাসে জাবেদার ছক সহ আলোচনা করে আপনাদের শিখাইছি, আমি আজকে ছক ছাড়া আপনাদের করে দিচ্ছি। আপনারা ডেবিট ঘরে বসাবেন এই টাকাগুলো, এই টাকাটা ক্রেডিট ঘরে বসাবেন। দেখেন নিজস্ব তহবিল হতে জীবন বীমা প্রিমিয়াম প্রদান, মনে রাখবেন যেসব লেনদেনগুলোর প্রতিষ্ঠানের সাথে সম্পর্কযুক্ত নয়, মানে যেসব ঘটনাগুলা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কযুক্ত নয়, সেটা কখনোই লেনদেন হবে না, সেটা কখনোই জাবেদা করা পসিবল না। এখন দেখেন এখানে বলছে নিজস্ব তহবিল হতে জীবন বীমা প্রিমিয়াম পাচ্ছে 3,000 টাকা। জীবন বীমা কার? মালিকের। মালিক কি করছে? নিজস্ব তহবিল হতে জীবন বীমা প্রিমিয়াম প্রদান করছে। তাহলে এটা লেনদেন নয়। এটা কি লেনদেন নয়? 2 নাম্বারটা কি বলবো আমরা? লেনদেন নয়, বা ইহা লেনদেন নয়। কারণ মালিক তার নিজস্ব তহবিল হতে জীবন বীমা প্রিমিয়াম দিবে, না রেস্টুরেন্টে খেতে যাবে, না ফকিরকে ভিক্ষা দিবে, সেটা তার ব্যাপার। এটা আমাদের প্রতিষ্ঠানের সাথে সম্পর্কযুক্ত নয়, বিধায় এটা লেনদেন নয়। 3 নাম্বার দেখেন বিনামূল্যে পণ্য বিতরণ। তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ করছে, তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ মানুষ কেন করে? প্রতিষ্ঠানের প্রচারণার জন্য করে। প্রতিষ্ঠানের প্রচার করার জন্য, বিজ্ঞাপন করার জন্য বিনামূল্যে পণ্য বিতরণ করে। তাহলে একটা জিনিস দেখেন, বিনামূল্যে পণ্য বিতরণ করলে আমাদের যে সুবিধাটা পাচ্ছি সেটা কি? আমরা বিজ্ঞাপন। তাহলে বিজ্ঞাপন কি একটা ব্যয় না? তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট। আর পণ্য বিতরণ করলে মনে রাখবেন, পণ্য কথাটি থাকলে ক্রয় কথাটা আসে। পণ্য কথা থাকলে কি আসে? ক্রয় আসে। ক্রয় ক্রয় ক্রয়। তাহলে দেখেন, কারণ পণ্য তো এমনি এমনি প্রতিষ্ঠানে আসেনি, আমাদের প্রতিষ্ঠান থেকে পণ্য চলে যাচ্ছে। এই পণ্য চলে যেতে পারে 2টা উপায়ে, একটা বিক্রয় করার মাধ্যমে, আর একটা কি মালিক তুলে নিয়ে গেলে। তো মালিক তুলে নিয়ে গেলে আমরা বললাম মালিক কর্তৃক পণ্য উত্তোলন কি হয়? উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কেন ক্রয় করি? কারণ আমাদের পণ্য কমে যায়। পণ্য কমে গেলে তো আমরা বিক্রয় হিসাবে লিখতে পারবো না, কারণ মালিক নিয়ে গেছে। মালিকের যদি আমি বিক্রয় মূল্যে বিক্রয় করতে চাই, মালিক তো আমাকে 13,000 মারবে। তাহলে পণ্য নিয়ে গেলে আমাদের ক্রয়ের পরিমাণটা কমে যায়। ঠিক তেমনি একই, বিনামূল্যে পণ্য বিতরণ করলে আমাদের ক্রয়ের পরিমাণটা কমে যাবে। তাহলে ক্রয় তো সচরাচর বেড়ে গেলে ডেবিট হয়, ক্রয় একটা ব্যয়। তাহলে ক্রয় কমে গেলে কি হবে? ক্রেডিট হবে। তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ করলে কি হবে? বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে কত টাকা হবে? 13,000 টাকা। দেখেন, তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ কি? বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তারপর আছে দেখেন মালিক কর্তৃক পণ্য উত্তোলন, যেটা বলতেছিলাম একটু আগে, মালিক কর্তৃক পণ্য উত্তোলন। তাহলে মালিক যদি পণ্য উত্তোলন করে তাহলে যাবে কি হয়? উত্তোলন হিসাব ডেবিট 500 টাকা। আর পণ্য নিয়ে গেলে কি হবে? ক্রয় হিসাব ক্রেডিট 500 টাকা। দেখেন পরের জাবেদাটা কি আছে? মালিক কর্তৃক ক্রয় মূল্যে পণ্য উত্তোলন। দেখেন পণ্য যখন উত্তোলন করা হয় সেটা ক্রয় মূল্যেই হয় সচরাচর। মালিক যখন শুধু পণ্য উত্তোলন লেখা থাকে, যে মালিক কর্তৃক পণ্য উত্তোলন 500 টাকা, এটা মালিক কিন্তু ক্রয় মূল্যে উত্তোলন করছে। পরে আবার উল্লেখ করে দেওয়া আছে মালিক কর্তৃক ক্রয় মূল্যে পণ্য উত্তোলন 700 টাকা। তাহলে জাবেদার কোনো চেঞ্জ আসবে না। ক্রয় মূল্য উত্তোলন করলে জাবেদার কোনো চেঞ্জ আসবে না। আমরা কি লিখবো? উত্তোলন হিসাব ডেবিট 700 টাকা, ক্রয় হিসাব ক্রেডিট 700 টাকা। কিন্তু দেখেন এখানে পরে আর একটা জাবেদা আছে, এই জাবেদাটা একটু আপনাদের ঝামেলা লাগাই দিবে। সেটা হলো মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। আমি এগুলা মুছে দিলাম উপরে এগুলা। মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন কি? দেখেন সব সময় মালিক কি করে? ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে। কিন্তু মালিক বলছে যে এই পণ্যটার দাম কত? ধরেন এই কলমটা আমরা প্রতিষ্ঠানের আমরা কিনে নিয়ে আসছি 15 টাকা করে। এখন প্রতিষ্ঠানের মালিক এই কলমটা নিয়ে যাবে তার পরিবারের ব্যবহারের জন্য বা তার সন্তানদের জন্য। এখন মালিক বলতেছে কলমের দাম কত, বিক্রি কত করে? আমরা বললাম যে স্যার এটা বিক্রি 30 টাকা করে। তখন মালিক বলতেছে ঠিক আছে আমার নামে 30 টাকা লিখে রাখো। মালিক কিন্তু ক্রয় মূল্যে 15 টাকা লিখে রাখতে বলেনি, আমার বলছে কি 30 টাকা লিখে রাখতে, মানে যেটা আমরা বিক্রয় করবো আমরা সেই মূল্যে। এই জন্য বলা হয়েছে মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন 600 টাকা। তাহলে এক্ষেত্রে জাবেদা কি হবে? দেখেন এটা কিন্তু তখন আর ক্রয় ক্রেডিট হচ্ছে না, ক্রয়ের পরিমাণ হ্রাস পাচ্ছে না, বিক্রয় বৃদ্ধি পাচ্ছে। কারণ আমি এর মধ্যে কিন্তু লাভ সংযুক্ত করে ধরছি। আগের যেটা উত্তোলন ছিল ক্রয় মূল্যে, ক্রয় মূল্যের মধ্যে কিন্তু লাভ ছিল না। ক্রয় মূল্যে শুধুমাত্র কি ছিল? আমাদের ব্যয় ছিল। আমাদের
ক্রয়ের যে মূল্য সেটা ছিল, ওখানে কিন্তু লাভ সংযোগ থাকে না। আমরা জানি বিক্রয় মূল্য সমান কি, ক্রয় মূল্য যোগ লাভ, ক্রয়ের টাকা আর লাভের টাকা যোগ করে কিন্তু বিক্রয় নির্ণয় করা হয়। তো দেখেন এখানে মালিক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করতেছে, তাহলে কি হবে, উত্তোলন হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। দেখেন পরবর্তীতে আবার একটা জাবেদা আছে, সেটা কি, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়। আমরা জানি সম্পদ ক্রয় করলে সম্পদ আসে, আবার নগদে ক্রয় করলে নগদ টাকা চলে যায়, ব্যাংকে ক্রয় করলে, চেকের মাধ্যমে ক্রয় করলে ব্যাংকের টাকা চলে যায়। তাহলে আমরা জানি আসবাবপত্র ক্রয় জাবেদা কি হবে, আমরা সবাই জানি আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। এখানে বলতেছে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, মানে যে আসবাবপত্রটা ক্রয় করা হচ্ছে এই আসবাবপত্রটা আমরা ব্যবহার করব না, এটা কি করব, বিক্রয় করব। মনে রাখবো বিক্রয়ের উদ্দেশ্যে যেটাই ক্রয় করি না কেন, মেশিন, আসবাবপত্র, যন্ত্রপাতি, বিক্রয়ের উদ্দেশ্যে টেবিল, চেয়ার, আলমারি, যা কিছুই ক্রয় করি না কেন, বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করলে সেটা পণ্য বলে বিবেচনা হবে। আর পণ্য হলে কি হয় বলেন তো আপনারা, ক্রয় হিসাব হয়। পণ্য হলে ক্রয় হিসাব, তাহলে বিক্রয়ের উদ্দেশ্যে যা ক্রয় করবো, যেই সম্পত্তি ক্রয় করি সেটা কি পণ্য বলে বিবেচিত হবে। তাহলে আসবাবপত্র ক্রয় করতেছি আমরা, এখানে আসবাবপত্র ডেবিট হবে না, হবে ক্রয় হিসাব। তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি আপনারা প্রদেয় হিসাব লেখেন সেটা ভুল নয়, প্রদেয় হিসাব লেখাটাই উত্তম আর কি। প্রদেয় হিসাব লিখি আমি, প্রদেয় হিসাব ক্রেডিট। এখন দেখেন পরে আরেকটা লেনদেন আছে আমাদের, ক্যাশ বাক্স হতে চুরি 500 টাকা। তাহলে ক্যাশ বাক্স হতে কি হয়েছে, চুরি হয়েছে। তাহলে এই যে ক্যাশ বাক্স হতে চুরি হওয়া, ব্যাংক থেকে টাকা উত্তোলনের পথে ছিনতাই হওয়া, এই ধরনের যত লেনদেন আছে সেগুলোকে প্রতিষ্ঠানের ক্ষতি হিসাবে বিবেচনা করে। তাহলে এই ক্যাশ বাক্স হতে চুরি হয়েছে যেটা, সেটাকে আমরা বলতে পারি বিবিধ ক্ষতি হিসাব, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট 500 টাকা। আর যেহেতু ক্যাশ বাক্স থেকে চুরি হয়েছে, তাহলে লিখতে পারি আমরা নগদান হিসাব ক্রেডিট 500 টাকা। তাহলে বিবিধ ক্ষতি কি এটা, এই যে ক্যাশ বাক্স থেকে চুরি হওয়া, তারপরে পণ্য আগুনে বিনষ্ট হওয়া, আগুনে পুড়ে যাওয়া, পচে যাওয়া, এই ধরনের যত লেনদেন আছে সেগুলো সবগুলো আমরা বিবিধ ক্ষতি হিসাবে বিবেচনা করবো। পথে ছিনতাই হওয়া, ব্যাংক হতে টাকা উত্তোলনের পথে, উত্তোলন করে নিয়ে আসার পথে ছিনতাই হয়ে গেল, এটা কিন্তু বিবিধ ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত হবে। তারপরে দেখেন নিরীক্ষা কাজ সম্পাদন করা হয়েছে 20,000 টাকা, সরি, নিরীক্ষা কাজ সম্পাদন করে 2,000 টাকার একটি বিল প্রদান করা হলো। এই যে আপনারা সবাই দেখবেন একটা কথা, বিল প্রদান করা হলো, প্রদান করা মানে তো দেওয়া। তাহলে ঠিক আছে, এটা একটা ব্যয়, আমরা লিখে দেবেন নিরীক্ষা হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। না, এটা ভুল। দেখেন এখানে বলছে নিরীক্ষা কাজ সম্পাদন করে 2,000 টাকার একটি বিল প্রদান করা হলো। বিল প্রদান করা মানে কি, বিল প্রদান করা মানে টাকা প্রদান করা না, বিল প্রদান করা মানে বিলের কাগজ দেওয়া। আমরা যখন কোনো কাজ করে দিই, নিরীক্ষা কাজ, সেবা করে দিই, সেবা দেই একটা প্রতিষ্ঠান থেকে, তখন সেই প্রতিষ্ঠান কি করে, একটা বিল করে দেয়। আমরা রেস্টুরেন্টে খাইতে গেলে কি হয়, খাওয়ার পর একটা বিলের কাগজ দিয়ে যায় না, কত টাকা বিল হয়েছে, কি কি খাইছে। তাহলে নিরীক্ষা কাজ, নিরীক্ষা সেবা প্রদান করার পরে, তারপরে গাড়ি সার্ভিসিং করার পরে, রেস্টুরেন্টের খাবার পরে যেরকম বিলের কাগজ দেওয়া হয়, প্রতিষ্ঠান কি করছে, এইরকম একটা বিলের কাগজ দিছে যে আপনার আমরা কাজ করে দিলাম, আপনার বিল হয়েছে 2,000 টাকা। তাহলে বিল করে দেওয়া মানে কি, বিলের কাগজ দিচ্ছে, টাকাটা এখনো আমরা পাইনি। এখানে বলছে কিন্তু নিরীক্ষা কাজ সম্পাদন করে, মানে আমরা কাজ করে দিছি, আমরা কাজ করে দিয়ে কি করছি, একটা বিলের কাগজ ধরাই দিছি যে স্যার আপনার এই টাকা বিল হয়েছে, বা আমাদের ক্লায়েন্টকে জানাইছি আমরা, আমাদের আপনার 2,000 টাকা বিল হয়েছে, 2,000 টাকা আপনার কাছে আমরা পাবো। এই যে বিল দিয়েছি না আমরা, এই জন্য লিখবো আমরা প্রাপ্য বিল হিসাব। মূলত এটা ব্যাকিতে কাজ করে দেওয়ার মতো, প্রাপ্য বিল হিসাব ডেবিট। প্রাপ্য বিল হিসাব ডেবিট। আর আমি এই যে কাজ করে দিলাম, কোন কাজ করে দিলাম, নিরীক্ষা কাজ করে দিলাম, তাহলে এটা তো এক প্রকার সেবা, এটা কি এক প্রকার সেবা না? তাহলে কোন সেবা, নিরীক্ষা সেবা, নিরীক্ষা সেবা আয় হিসাব ক্রেডিট। তাহলে ডেবিট কি হবে, প্রাপ্য হিসাব ডেবিট আর নিরীক্ষা সেবা হিসাব ক্রেডিট। এবং দেখেন শেষে আর একটা লাস্ট আমাদের জাবেদা দেওয়া আছে, অফিসের জন্য চেয়ার ক্রয় 1,000 টাকা। মনে রাখবো অফিসের জন্য চেয়ার, আলমারি, টেবিল, বেঞ্চ, অফিসের জন্য এয়ার কন্ডিশন, অফিসের জন্য ফ্রিজ, কম্পিউটার, ক্যালকুলেটর, টাইপরাইটার, যেটাই ক্রয় করা হোক না কেন,
সবগুলাকে একত্রে বলবো আমরা অফিস সরঞ্জাম। কি বলবো? অফিস সরঞ্জাম। তাহলে অফিসের জন্য যেটা ক্রয় করা হবে সেটা কি বলবো? অফিস সরঞ্জাম। তাহলে লিখবো আমরা অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 1000 টাকা। এই কিছু লেনদেন সম্পর্কে আমাদের জানতে হবে, যেগুলো কোনগুলো আহ অফিস সরঞ্জাম ডেবিট হয়, কখন বিবিধ খরচ হিসাব হয়, বিবিধ ক্ষতি হিসাব হয়, কখন ডাক ও তার খরচ হয়। এই সংক্রান্ত একটা ক্লাস আমি আপনাদের দিব ইনশাল্লাহ পরবর্তীতে। তো আজকের এই জাবেদাগুলা আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু বুঝতে না পারেন, কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমার পেজে, আমার ইউটিউব চ্যানেলে আমার প্রোফাইল লিংক, আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে জানাবেন। যে কোনো সমস্যাতে আমি আপনাদের সমাধান করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।